প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিসংখ্যান। একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই একটা সৃজনশীল প্রশ্ন থেকেই আমরা গড়, মধ্যক, পরিসর এই কেন্দ্রীয় প্রবণতার তিনটা সূত্রই প্রয়োগ করতে পারবো। এবং এই সূত্রটা মানে এই তিন সূত্র বা কেন্দ্রীয় প্রবণতার যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের প্রয়োগ আমরা এই একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে করতে পারবো। যদি করি তাহলে আর যত সৃজনশীল প্রশ্ন আসে এই টাইপের, তো আমরা সবই অনায়াসে সমাধান করতে পারবো। চলুন। আচ্ছা, প্রথমত একটা প্রশ্ন আছে, পরিসংখ্যানের ঘ বিভাগে এই এরকম একটা প্রশ্ন থাকবে, এরকম দুইটা প্রশ্ন থাকবে, আপনার যে কোনো একটা প্রশ্নের আনসার করতে হবে। সেই ক্ষেত্রে এরকম একটা সৃজনশীল প্রশ্ন যদি থাকে, তাহলে প্রথমে থাকলো কি, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করো। ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমরা প্রথমত একটা ছক নিলাম, যে ছকটা এখানে দেয়াই আছে 1 2 3 4 5 6। তো আমরা সেভাবে ছয়টা ছকটা নিয়ে নিলাম, 1 2 3 4 5। আর এই যে হেডিং লেখার জন্য একটা, মোট হচ্ছে কয়টা? 6টা। আচ্ছা, যেহেতু আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে বলছে, সুতরাং ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রথম কি আছে, শ্রেণীব্যক্তি যেটা দেয়া আছে যেগুলো, সেগুলো বসাবো, এবং গণসংখ্যা যেগুলো দেয়া আছে সেগুলো বসাবো। তো এখানে শ্রেণীব্যক্তি আছে কত? 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। গণসংখ্যা দেয়া আছে কত? 5 3 10 2 5। গণসংখ্যা দেয়া আছে কি? 5 3 10 2 5। এখন আমাদের বের করতে বলছে মূলত কি, ক্রমযুক্ত গণসংখ্যা। এই ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে বলছে। তো ক নম্বরে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করছে। ক্রম মানে কি? পরপর। ক্রম মানে পরপর, যোজিত মানে কি? যোগফল। তার মানে পরপর গণসংখ্যা শ্রেণীর যোগফল। আচ্ছা দেখি আসি। 5, প্রথমে আমরা 5 কে স্থির রাখলাম। 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8। 8 আর 10 যোগ করলে কত হচ্ছে? 18। 18 আর 2 যোগ করলে কত হচ্ছে? 20। 20 আর 5 যোগ করলে কত হচ্ছে? 25। তো আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা হয়ে গেছে। তো আমাদের ক নম্বর প্রশ্নে থাকে কি, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করার জন্য, তাহলে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করা হয়ে গেছে। তো আমি এই জন্য একটা ছকের মাধ্যমে সবগুলো মানে কেন্দ্রীয় প্রবণতার যে সূত্রগুলো আছে সবগুলো সমাধান করতে চাচ্ছিলাম, তাই আমরা স্টেপ বাই স্টেপ করে রেখে দিয়েছি। আচ্ছা দেখুন, আমাদের এই পর্যন্ত ক দাগ হয়ে গেছে অলরেডি। কি আছে? শ্রেণীভুক্ত গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা অলরেডি নির্ণয় করছি, কিন্তু পরবর্তী ধাপে কি বলছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা এই বারবার না মুছে আমরা একবারেই কিন্তু করতে পারি। ওকে, তো আমরা ক্রমযুক্ত গণসংখ্যা হয়ে গেছে অলরেডি। এখন আমরা কি বের করব? গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তবে একটা ঝামেলির অঙ্ক এটা, মানে গড় যদি করতে হয়, সংক্ষিপ্ত গড় করতে হলে পরে আমাদের বুঝতে হবে যে এখানে 5টি ধাপ লাগবে। অন্য ক্ষেত্রে আর অন্য যে মধ্যকার প্রসেসের ক্ষেত্রে এই 5টি ধাপ লাগে না। সুতরাং এই 5টা ধাপের জন্য আমাদের কি কি দরকার ছিল? শ্রেণীব্যক্তি, গণসংখ্যা তো দেয়া থাকবেই, কিন্তু এর ভিতর আমরা আরো 3টা অ্যাড করতে হবে। তো প্রথমত হচ্ছে কি, মধ্যমান, এরপর আছে ধাপ বিচ্যুতি, এবং ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা শ্রেণীর গুণফল। চলুন দেখে আসি। আচ্ছা, আমাদের এখন বের করতে হবে কি? মধ্যমান। গড়ের ক্ষেত্রে আমাদের লাগবে কি? মধ্যমান। এখন মধ্যমান বের করার একটা সহজ পন্থা আছে কি, যে শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীর একটা মধ্যমান পাওয়া যাবে। প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান পাওয়া যাবে। যেমন 41 আর 50 কত আছে? 41 50, এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি এবং 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা মধ্যমান পেয়ে যাব। কেমন? 41 আর 50 যোগ করলে কত হচ্ছে?
91। তো 91 কে যদি 2 দিয়ে ভাগ দিই আমরা, তো আমরা পাবো কত? 45.5। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 45.5। এরপরে 51 আর 60 কি আছে? 51 এবং 60 যদি আমরা যোগ করি, 51 60 যোগ করলে আমরা পাবো কত? 60 50 মানে কত? 110 111, তার মানে কত? 55.5। সো মেইন টপিকস হচ্ছে কি, যদি আমরা এখানে ব্যবধান, শ্রেণী ব্যবধান কত বা শ্রেণী ব্যাপ্তি কত আছে? 10 করে আছে। তো একটা যদি বের করতে পারি, আর গুলো আমাদের এমনিতেই বের করতে পারবো আমরা। যেমন 45.5 আছে, তার প্রত্যেকটার সাথে 10 যোগ করে দিই, তাহলে পরবর্তী ধাপগুলো আমরা চলে এসেছি। আচ্ছা, 45.5 প্রথম ধাপ, 55.5 দ্বিতীয় ধাপ, তারপর আছে কত? 65.5, তারপর আছে কত? 75.5, এরপর আছে কি? 85.5। ওকে, ফাইন। সো আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে কি, দাগ নম্বরটা চেঞ্জ করে দিই। দাগ নম্বরটা হচ্ছে খ দাগ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন দেখুন, তো আমরা আগেও বলেছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 5টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। তো মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? x i দ্বারা। মধ্যমান প্রকাশ করা হয় x i দ্বারা। গণসংখ্যা a পাই, আর কোন ধাপ বিচ্যুতি u i। ধাপ বিচ্যুতি u i এর একটা সূত্র আছে, xi মাইনাস a বাইলো h। এই সূত্রের মাধ্যমে ধাপ বিচ্যুতি বের করা যায়, এবং এই ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ করলে পরে আমরা ধাপ বিচ্যুতি, কিন্তু আমাদের এটা লাগে না। ক্রমজয়িত গণসংখ্যা, সরি কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে এই ক্রমজয়িত গণসংখ্যা লাগে না, কিন্তু আমরা এই একটা ছকের মাধ্যমে তিনটা আমরা বের করব বিদায় আমরা এগুলো করেছি, একটার মাধ্যমে করতে পারি। ঠিক আছে, যে বারবার আমার লিখতে হবে এটা না, তো একটা ছকের মাধ্যমে আমি সবগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে আমার ক্রমজয়িত গণসংখ্যা লাগতেছে না। এখন ধাপ বিচ্যুতি, এখন দেখো, যদি ইন কেস কেউ যদি সঠিকভাবে না বুঝতে পারি, একটু বুঝতে অসুবিধা হয়, তবে একটা টেকনিক দিয়ে বোঝা যায় যে এখানে হেডিং লেখা ব্যতীত যে কয়টা ছক আছে, 1 2 3 4 5, 5টা ছক আছে। যদি 5টা ছক থেকে থাকে, তাহলে একটা মনে রাখতে হবে যে আমরা যে 5টা, 2টা নিচে দিলাম, 2টা উপরে দিলাম, মাঝখানে একটা থাকে, তাহলে জোড় হলে একটু ঝামেলি হয়ে থাকে, কিন্তু জোড় যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই, বিজোড় হলে কোনো সমস্যা নেই। যেমন যেমন এখানে কি আছে আমাদের, ধরে নাও এর দুটো দিয়ে দিলাম, এর দুটো দিলাম, মাঝখানে এটা থাকে, তাহলে এটাকে 0 ধরলাম। উপরের দিক গেলে কি হবে? -1 -2, মানে যে কয় শ্রেণী উপরের দিক যাবে সেই কয় শ্রেণী মাইনাস হবে, আর নিচের দিকে আসলে পরে প্লাস হবে। ঠিক আছে, তবে এই ধাপ বিচ্যুতি বের করার একটা সূত্র আছে। তো দেখুন, প্রথমত দেখতে হবে কি, যে এখানে আমরা আনুমানিক গড় পাবো কিভাবে। তো প্রথমত দেখতে হবে ছকটা জোড় আছে না বিজোড় আছে। যদি বিজোড় থাকে তাহলে আমাদের কোনো টেনশন করার কিছুই নেই, কারণ কি মাঝখানে যেটা থাকবে সেটাই আমাদের শূন্য বসাবো, আর উপরের দিকে গেলে পরে মাইনাস, নিচের দিকে গেলে পরে প্লাস। ওকে, ফাইন। আর যদি মাঝখানে দুইটা থাকতো তাহলে কি করতাম, ওই যেটা আমাদের গণসংখ্যা শ্রেণীর বেশি সেইটাকে ধরতাম আমরা শূন্য, আর যেটা কম সেটাকে শূন্য ধরতাম না। ওকে, সেটা পরে আসছে। আচ্ছা দেখো, তাহলে এখানে যে শ্রেণীতে আমরা শূন্য ধরেছি, অর্থাৎ কি মাঝখানে আছে, সেই শ্রেণীর মধ্যমান হবে এ, আনুমানিক এ। মধ্যমান হবে কি? আনুমানিক এ। সো আমরা সূত্রটাকে লিখে আসি। গড় নির্ণয়ের সূত্রটা, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি, x বার সমান a প্লাস সামেশন fi ui
বাইলো এন গুণলো এইচ। তো এই ক্ষেত্রে আমরা কি কি পাবো? এখানে এইচ তো আমরা জানি, এ পাবো কোথায়, এইচ পাবো কোথায়, সামেশন এ পাই ইউ পাবো কোথায়, এম পাবো কোথায়। আচ্ছা, এইগুলো পাইলে পরে আমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখুন, তো এই ক্ষেত্রে আমাদের কি আছে, ধাপ বিচ্যুতি পাইছি, গণসংখ্যা শ্রেণী পাইছি। তো আমরা 65 পয়েন্ট পেলাম কি, যে শ্রেণীতে আমরা শূন্য ধরেছি ধাপ বিচ্যুতির, সেই শ্রেণী বরাবর মধ্যমানে যেটা থাকবে সেটা হচ্ছে কি আনুমানিক গড়। আনুমানিক গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তো আনুমানিক গড় পাইছি, আমরা পেয়ে গেছি কত? 65.5। এখন আমাদের এই ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যাটা গুণ করার বিষয় আছে। তো এই ধাপ বিচ্যুতি ইউআই দ্বারা প্রকাশ করা হয়, গুণ গণসংখ্যারে এফআই দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য আমরা একবার লিখতে পারি ইউআই গুণ এফআই। আচ্ছা দেখো, এই যে গণসংখ্যা হলো 5 আছে, 5 আর -2 গুণ করলে কত আসছে? -10। 3 আর -1 গুণ করলে কি হচ্ছে? -3। 10 আর 0 গুণ করলে কত হচ্ছে? 0। 2 আর 1 যোগ গুণ করলে কত হচ্ছে? 2। 5 আর 2 গুণ করলে কত হচ্ছে? 10। তাহলে দেখো এখানে যেটা আমরা পাবো, এটা পাবো কি সামেশন এ পাই ইউআই সমান, অর্থাৎ কি ইউআই আর এফআই এর সমষ্টির দ্বারা বোঝায় সামেশন দ্বারা। তো এইগুলো সমষ্টি যোগ করলে পরে যা হবে। আচ্ছা দেখো, মাইনাস চিহ্ন আছে, দুইটা আছে, 10 আর 3 13, তো -13 এখানে কত আছে? -13 আছে, আর 10 আর 2 12, তো মাইনাস প্লাস 12 আছে। তাহলে এখানে চিহ্ন বড় কার? মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন আসবে আর 1, তাহলে এখানে সামেশন 1। সামেশন এ পাই ইউআই সমান কত আছে? 1। তো আমরা সামেশন এ পাই ইউআই পাই গেলাম কত? 1। এইচ তো 10, এটা আমরা সবাই জানি। এন কত পাবো? এই এন হচ্ছে কি গণসংখ্যা শ্রেণীর সবগুলো যোগ করলে যা পাবো সেটা এন। তো এন হচ্ছে কি এই গণসংখ্যা শ্রেণীর সব যোগ করলে কত হচ্ছে? 25। তো এন এর মান আমরা কত পেয়ে গেছি? 25। এখন সবকিছুরই মান পেয়ে গেছি, তো আমরা এখন সমাধানটা করে ফেলি। সমাধানটা হচ্ছে এ পেয়ে গেছি, দেখো কত? 65.5 প্লাস সামেশন এ পাই ইউ পাইছি -1, আর এন পাইছি কত? 25 গুণ এইচ পাইছি কত? 10। এখন আমরা কি করব? 65.5 এই মাইনাস প্লাসে কি হচ্ছে? মাইনাস, মাইনাস প্লাসে হচ্ছে কি? মাইনাস। 10/25, 10 কে 10 বাইলো 25, মানে 65.5 মাইনাস, মানে এখন আমরা কি করব? 5 দুগুণ 10, 5 5 25, অর্থাৎ 2 কে 5 ভাগ করতে হবে। তো 5/2 যায় না, পয়েন্ট দিলাম 0, 4 5 20, অর্থাৎ কি 0.4। আর বিয়োগ করলে কত হচ্ছে? 0.4, 65.5 থেকে 0 পয়েন্ট বিয়োগ করলে পরে হচ্ছে 65.1, 65.1। এটাই আমাদের আনসার। তো দেখো এখানে আমরা কি করছি? গড় নির্ণয়ের অ্যানসার করছি যে আমরা এখানে কাটাকাটি দিছি, কাটাতে থাকলে হচ্ছে 2/5, তা এখানে ভাগ করলে কত হচ্ছে? 0.4। তাহলে 65.5 থেকে যদি 0.4 বিয়োগ হয় তাহলে 65.1 থেকে, তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় পেয়ে গেছে কত? 65.1। হ্যাঁ, তো সুতরাং আমরা দেখো এখান থেকে এই জন্য বলছি যে গড় নির্ণয় করার জন্য একটু ঝামেলা হয়, কারণ কি গড় নির্ণয়ের ক্ষেত্রে 5টা ধাপ লাগে। তো 5টা ধাপ অতিক্রম করে আমরা সমাধানটা শেষ করছি। এখন ঘ নম্বরে চলে যাব, মধ্যকার প্রতিরূপ নির্ণয় করার জন্য। সো আমাদের মধ্যকার প্রতিরূপ নির্ণয় করার জন্য কিছুই দরকার নাই, এত কিছু দরকার নাই। দরকার আছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর হচ্ছে ক্রমজিত গণসংখ্যা।
তবে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দরকার, আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা আর গণসংখ্যা তিনটাই দরকার হয়। সো আমরা এখন দেখে আসি কিভাবে বাকি দুটোই সমাধান করা সম্ভব। আচ্ছা, তো আমরা এটা মুছে ফেলি, যেহেতু আমাদের এটাও লাগতেছে না, এটাও মুছে ফেলি। তো এই ক্ষেত্রে আমাদের লাগতেছে কি, এই ক্ষেত্রে আমাদের লাগতেছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যমানও লাগতেছে না, তো মধ্যমান আমরা মুছে ফেলতে পারি, কিন্তু আপাতত রয়েছে থাক, এটা লাগে না, ঠিক আছে, মধ্যমান লাগে না। তো আমাকে লাগতেছে কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা সূত্র দুটো লিখে রাখি। আচ্ছা, মধ্যকের সূত্রটা ছিল কি, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। সো এখানে দেখুন কি আছে, এখানে h তো আমরা জানি, h কত 10, শ্রেণী ব্যবধান কত আছে 10। এখন প্রথমত আমাদের কাজ কি, যে n/2 এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় চরিত্র বা কেন্দ্রীয় বা প্রধান চরিত্র আছে কি n/2। n/2 কে কেন্দ্র করে আমরা fc এর মান পাবো, fm এর মান পাবো এবং l এর মান পাবো, কিন্তু n/2 হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে, সুতরাং n/2 কে আগে বের করে নিই। আচ্ছা, n এর মান কত পাইছি আমরা 25, n এর মান পাইছি কত 25, তাহলে n/2 পাবো কত, তাহলে 25 - 2 = 12.5। অর্থাৎ আমরা বসাই যে n/2 সমান কত হচ্ছে 25/2 সমান কত 12.5। ওকে, এরপরে আসি কি n/2 যখন 2 পেয়ে গেছি, তাহলে আমরা n/2 মানে কত 12.5। তো এখন লক্ষ্য করতে হবে যে আমরা 12.5 পেলাম, এখন কোথা থেকে আমরা l পাবো। আচ্ছা, l পাওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে কি, ক্রমযুক্ত গণসংখ্যা যেখানে আছে সেই শ্রেণীর প্রথম থেকে গণনা করে আসব কোথায় আমরা 12.5 পাই, অর্থাৎ n/2 পাই। আচ্ছা, 5 এর ভেতর কি 12.5 আছে, নেই, সুতরাং ওই শ্রেণীতে আমরা n/2 পাবো না। 8 এর ভেতর কি ওই 12.5 আছে, নেই, সো দ্বিতীয় শ্রেণীতেও আমরা l পাবো না। এর পরের শ্রেণীতে কত আছে 18, হ্যাঁ 18 এর ভেতর 12.5 আছে, তো আমরা এই শ্রেণীতেও l পাইতে পারি, অথবা পরের শ্রেণীতেও আমরা l পাইতে পারি, তারপরের শ্রেণীতেও l পাইতে পারি, কিন্তু এই দুই শ্রেণীতে মানে প্রথম থেকে আমরা গণনা করে আসব যে শ্রেণীতেই প্রথমে আমরা 12.5 পাবো, সেই শ্রেণীটাকেই সেই শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাই হবে আমাদের l। আচ্ছা চলো দেখে আসি, এখান থেকে 18 শ্রেণীতে ভেতর আমরা 12.5 পাইছি, এই শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ এই 61 হবে কি l, 61 হবে কি l, তাহলে l এর মান পেলাম কত 61। তো আমরা n/2 কে কেন্দ্র করে l পেলাম, এখন fc পাবো, fm পাবো। তো যে শ্রেণীতে আমরা f মানে n/2 পাইছি অর্থাৎ 12.5 পাইছি, তার পূর্ববর্তী শ্রেণীটা হবে fc। আচ্ছা দেখে আসেন, তো এটা হচ্ছে কি এই শ্রেণীতে আমরা কি n/2 পাইছি, তার পূর্ববর্তী শ্রেণী এই যে এটা, তার পূর্ববর্তী শ্রেণী কোনটা হচ্ছে এই 8, এই 8 হচ্ছে fc, পূর্ববর্তী শ্রেণীটা হচ্ছে কি fc। এরপরে কি আছে fco পাই গেলাম, n/2 কে কেন্দ্র করে fco পাই গেছি, তো fc আছে কত fc সমান 8। এরপরে fm পাবো কোথায়, যে শ্রেণীতে আমরা n/2 পাইছি সেই শ্রেণী বরাবর গণসংখ্যা শ্রেণীতে যেটা থাকে সেটাই হবে fm, অর্থাৎ কি এই যে এখানে এটা আছে fm, তো fm এর মান পেলাম কত 10। সো আমরা সব মানের মান পেয়ে গেছি, মানে সব চলকের মান পেয়ে গেছি, এখন আমরা মানগুলো বসালে পরে অনায়াসে সূত্রটা প্রয়োগ করতে পারবো। আচ্ছা দেখুন, এখানে l এর মান পেয়ে গেছি কত আমরা 61,
এল এর মান পাইছি 61 প্লাস n/2 এর মান পাইছি 12.5, এফসি এর মান পাইছি মাইনাস এফসি এর মান পাইছি কত এখানে এফসি 8 গুণ এইচ তো 10, এফ এম পাইছি কত 10। আচ্ছা 61 প্লাস 12.5 তে যদি 8 চলে গেলে থাকে কত 4.5, এখানে গুণ 10 10 কেটা দিলে পরে কত থাকে 1, তো এত গুণ করলে এতই হয়, তাহলে আছে কত 65.5, যোগ করলে কত হচ্ছে 65.5, তাহলে এটাই आंसर, অর্থাৎ মধ্যকের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারলাম। ওকে, সো মধ্যক বের করা শেষ, এখন প্রচুরক বের করব। তো প্রচুরক শ্রেণী বের করা ইজিলি, অর্থাৎ কি মাত্র দুইটা শ্রেণী লাগে। একটা হচ্ছে কি বলুন তো কি, হ্যাঁ একটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। মানে আমাদের প্রশ্নে যেটা উদ্দীপকে যেটা দেয়া থাকবে সেটা থেকেই আমরা প্রচুরকের সূত্র প্রয়োগ করলে পরে বসাই দিলে পরে এবং ওখান থেকে মান নিয়ে করলেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা প্রচুরকের সূত্রটা জানি, আগে প্রচুরকের সূত্রটা লিখে আসি। আচ্ছা প্রচুরক সমান কি লিখতে পারি বলুন তো, প্রচুরক সমান L প্লাস F1 F1 প্লাস F2 গুণলো H। এখানে একটু লক্ষ্য করুন, এখানের বিষয়টাকে ফলো করতে হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে যে এই প্রচুরক নির্ণয় করতে হলে পরে আমরা এখানে n/2 ছিল কেন্দ্রীয় চরিত্র, কিন্তু এখানে কেন্দ্রীয় চরিত্র কি থাকবে, n এর কেন্দ্রীয় চরিত্র প্রচুরক নিজেই থাকবে। কিরকম দেখুন, যে শ্রেণীতে অর্থাৎ গণসংখ্যার শ্রেণীতে দেখতে হবে প্রচুরক যে সংখ্যাটা সর্বাধিকবার বেশি আছে, তো এখানে সর্বাধিকবার বেশি আছে কি 10, কত বেশি আছে 10, তো এই 10 শ্রেণীর শ্রেণীব্যাপ্তি শ্রেণীর নিম্ন সীমা কি আছে এলই হবে, তার এল হবে কি 61, তাহলে 61 হবে এল। এবং F1 ভাবকে যে শ্রেণীতে আমরা প্রচুরক পাইছি তার পূর্ববর্তী সেই শ্রেণীর যেটা, অর্থাৎ কি সেই প্রচুরক থেকে পূর্ববর্তী শ্রেণীটা বিয়োগ হবে, অর্থাৎ কি F1 সমান হবে কি 10 মাইনাস 3 সমান কত হচ্ছে 7, এবং F2 হবে কি ওই তার নিচেটা যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর সেই প্রচুরক থেকে তার পরেরটা বিয়োগ, অর্থাৎ কত আছে 10 মাইনাস 2 সমান কত আছে 8। তো আমরা মান পেয়ে গেছি, অলরেডি বসাই দিই। এল এর মান কত বললাম 61 প্লাস F1 এর মান পেলাম কত 7, F1 এর মান 7 প্লাস 8 গুণ হচ্ছে 10। আচ্ছা বসাই 61 প্লাস 7 10 কে কত 70, এটা উপরের সাথে গুণ নিচের সাথে ভাগ, 8 আর 8 16 না 15 আর কি। এখন 70 কে 15 দিয়ে ভাগ দিলে পরে যেটা হবে মান সেটা, অর্থাৎ কি 70 ভাগ 15, 3 15 40 4 15 60 5 15 75 4 15 60 তাকে কত 0 1 10 পয়েন্ট দিলাম এটা 0, 4 15 60 4 15 90 10। আচ্ছা যাই হোক এরকম আসতেছে, তো 61 পয়েন্ট প্লাস 4 পয়েন্ট 6 এরকম আসতেছে, তাহলে 41 আর হলো 4 65, তাহলে 65.66। সো ডিয়ার স্টুডেন্ট, আর আমরা এই যে কেন্দ্রীয় প্রবণতার যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র আমরা এইভাবেই প্রয়োগ করতে পারি, এবং যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন থাকলে পরে অনায়াসে আমরা এই নিয়ম ফলো করে সমাধান করতে পারি। ধন্যবাদ।